দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমেদ। আমাদের আজকের এই পর্বের আলোচনার বিষয় অ্যানাল ফিশার বা গেজ। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন একজন স্বনামধন্য ডক্টর মোহাম্মদ নাহিদ রেজা। উনি একজন জেনারেল এবং ল্যাপারোস্কোপিক ও কলোরেক্টাল সার্জন, পাইলস, ফিশার, ফিস্টুলা এবং অন্ত্রের ক্যান্সার রোগ বিশেষজ্ঞ, এক্স আবাসিক সার্জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি স্যার, আমরা সবাই ভালো আছি। স্যার, প্রথমে যদি অ্যানাল ফিশার নিয়ে কথা বলতে চাই, যেটি আমাদের আজকের আলোচ্য বিষয়, অ্যানাল ফিশার বা গেজ, এটি বলতে আসলে কি বোঝায়? ধন্যবাদ। এটি সবচেয়ে কমন পায়ুপথের কমন রোগ যদি বলি, সেটা হচ্ছে অ্যানাল ফিশার বা বাংলায় গেজ বলে। এটা সাধারণত পায়ুপথের চামড়ায়, পায়ুপথের মধ্যে কেটে যাওয়াকে আমরা সাধারণত গেজ বলি। গেজ কথাটাকে একটা মাংসপিণ্ডের মতো মনে হচ্ছে। অনেক দিন ধরে পায়ুপথ বারবার কেটে গেলে হিলিং প্রসেসের কারণে একটা চামড়া তৈরি হয়, সেটাকে আমরা ক্রনিক ডিজিজ বলি তাকে। এটাই হচ্ছে গেজ বা অ্যানাল ফিশার। পায়ুপথ কেটে যাওয়ার কারণ কি হতে পারে? আচ্ছা, পায়ুপথকে যদি আমরা ঠোঁটের সাথে চিন্তা করি, ঠোঁটও আমাদের ড্রাই থাকার কারণে ফেটে যায়, গরমকালে হোক ঠান্ডাকালে হোক। পায়ুপথও আমরা যদি শুষ্ক থাকি বা ড্রাই থাকি, পানি কম পান করি, সেক্ষেত্রে পায়ুমুখটাও, এটা কিন্তু পায়ুমুখ, এই পায়ুমুখটাও ড্রাই থাকে। তো পায়খানা করার সময় যদি পায়খানা নাও কষা থাকে, পায়ুমুখ খোলার কারণেও, মুখ হা করার কারণেও এটা ফেটে যেতে পারে। এক। দুই নম্বর, বাথরুম করার সময় আমরা তো পায়ুমুখটাকে ঢিলা করতে থাকি। উপরন্তু যদি কষা কারো থাকে, অনেক কষা পায়খানা কোদ দিচ্ছে, এই হার্ড স্টুল দিয়েও পায়খানার দাঁড়টা কেটে যেতে পারে। এটা আরেকটা কারণ। মূলত অনেক দিন ধরে এই প্রসেসটা চলার কারণে তখন এই পায়ুপথটা ন্যারো হয়ে যায়। এই ন্যারো হয়ে যাওয়ার কারণে যখন আমরা আবারও পায়খানার কোদ দিই, তখন নরম পায়খানা দিয়ে কোদ দিতে গেলেও ফেটে যায়। এইগুলো ক্রনিক ডিজিজ তখন বলে। বারবার ফেটে যাওয়ার কারণে রোগীর পায়ুপথ সরু হয়ে যায়। এটাই অ্যানাল ফিশার এবং ফেটে যাওয়ার কারণ। একজন অ্যানাল ফিশারের বা গেজের রোগী কি কি সমস্যার সম্মুখীন হন? আপনাদের কাছে কি কি কমপ্লেইন নিয়ে আসেন? মেইন কমপ্লেন রোগীরা বলে যে পায়খানা করতে খুব কষা পায়খানা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আর অনেক সময় প্রচুর ব্যথা হচ্ছে, পায়ুপথে প্রচণ্ড ব্যথা হয় এবং পায়খানার রাস্তা দিয়ে অল্প সামান্য রক্ত যাচ্ছে। রক্তটা পায়খানার গায়ের সাথে লেগেও যেতে পারে অথবা টিস্যুতে যেতে পারে, সাধারণত এটাই। আচ্ছা স্যার, ব্যথা হচ্ছে যে কথাটি বললেন যে পেশেন্টের অনেক ব্যথা হয়, সেই সময় কি ঘরোয়া কোনো পদ্ধতি আছে ব্যথা কমানোর জন্য? অবশ্যই ঘরোয়া পদ্ধতি, যদি ডাক্তারের কাছে শরণাপন্ন হতে পারছেন না, সেক্ষেত্রে রোগীদেরকে আমরা বলবো যে গরম একটা কুসুম গরম পানির বোলের মধ্যে পায়ুপথটাকে ডুবিয়ে কিছুক্ষণ বসে থাকতে হবে এবং আঁশ জাতীয় খাবার খেতে হবে, পায়খানাটা যাতে নরম থাকে এবং দিনে একবার যাতে বাথরুম হয়, এরকমভাবে আর কি চিন্তা করা। অনেক সময় দুইবার হতে পারে, কিন্তু পায়ুপথ কেটে গেছে সেই জায়গাটাকে তো আমাদের রেস্ট দিতে হবে, মানে বিশ্রাম দিতে হবে, যাতে সেটা হিলিং প্রসেসের দিকে যায়। একবার পায়খানার বেগ আসার পরে যাওয়াই ভালো। পায়খানাটা যাতে নরম হয়, এর জন্য খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন কি আনা যায় কিনা? অবশ্যই খাদ্যাভ্যাসের পরিবর্তনে এক নাম্বার হচ্ছে পানি খেতে হবে তাকে প্রচুর পরিমাণে। যে খাবারই খাক না কেন, যে যদি পর্যাপ্ত পরিমাণে পানি খায়, পায়খানা অটোমেটিক্যালি নরম থাকবে। সাথে আঁশ জাতীয় খাবার, শাকসবজি এবং ফলমূল এটা খেতে পারে এবং সাথে ইসবগুলের ভুসি, চিয়া সিড, এগুলো আমরা খেতে পারি আর কি। তো পানি এবং আঁশ জাতীয় খাবার খেলেই পায়খানা নরম থাকে। এবং বাউল হ্যাবিট, অবশ্যই বাউল হ্যাবিটটাকে একটা নির্দিষ্ট টাইমে রাখতে হবে, বায়োলজিক্যাল ক্লকের মতো, যে আমাদের নির্দিষ্ট সময় ক্ষুধা লাগে, নির্দিষ্ট সময় ঘুম হয়, নির্দিষ্ট সময় পায়খানা, এটা যদি ঠিক থাকে তাহলে প্যাটার্নটা ঠিক থাকবে আর কি, পায়খানাও নরম থাকবে। স্যার, এই পর্যায়ে জানতে চাইবো আমাদের কোন গ্রুপের মানুষরা সাধারণত এই সমস্যাটিতে বেশি আক্রান্ত হচ্ছেন? সাধারণত দুই গ্রুপের মানুষ, মেল ফিমেল বোথ আর কমন, মানে তাদের সবার ক্ষেত্রেই অ্যানাল ফিশার হতে পারে, তবে মহিলাদের এবং প্রেগনেন্ট মহিলাদের আমরা একটু বেশি পাই। এর পিছনে কোনো কারণ? এর পিছনে কারণ হচ্ছে তারা পায়খানা আটকায় রাখতে পারে, মহিলারা অনেক পায়খানা আটকায় রাখে, তাদের খাদ্যাভ্যাসের পানি তারা একটু কম খায় মহিলারা, এবং প্রেগনেন্সিতে বাউলগুলো অনেক চাপের মধ্যে থাকে, ডিউ টু জরায়ুর কারণে, বাচ্চার কারণে চাপের মধ্যে থাকে, তার বাউল হ্যাবিটটাও পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যানাল ফিশার হতে পারে। অ্যানাল ফিশার নিয়ে যদি একজন মানুষ খুব বেশি দিন কাল বিলম্ব করেন, যে না চিকিৎসকের কাছে যাওয়া হচ্ছে না, সেক্ষেত্রে কি কোনো জটিলতা হতে পারে? হ্যাঁ,
জটিলতা হচ্ছে যে এমনিতে তো আমাদের হাত পায়ে কোথাও কেটে গেলে 7 দিনের মধ্যে সেরে যায়, কিন্তু পায়ুমুখটা একটা নোংরা জায়গা, এখানে কেটে যাওয়ার পরে ওখানে পায়খানাই লাগছে, পায়খানাই লাগছে কাটা জায়গায়। আপনার হাতেও যদি কেটে যায় সেখানে আমি পায়খানা লাগিয়ে দিলেও সেটাও হিলিং হইতে দেরি হবে। তো ইনফেকশনটা কমন, হিলিং প্রসেসটাও কমন। সেক্ষেত্রে হয় যে হিলিং প্রসেস ডিলে হলে ওখানে একটা চামড়ার মতো তৈরি হয়। আমরা অ্যানাল ফিশারকে 2 ভাগে ভাগ করি সাধারণত, অ্যাকুট অ্যানাল ফিশার অথবা ক্রনিক অ্যানাল ফিশার। সাধারণত 6 মাস পরবর্তী যদি সিমটম রয়ে যায় সেটাই ক্রনিক হয়, এবং এই চামড়া বা মাংসের মতো যদি তৈরি হয়ে যায় তখন বুঝতে হবে তার এটা ক্রনিক ডিজিজে চলে গিয়েছে। অ্যাকিউট ডিজিজ মানে সিভিয়ার পেইন। আচ্ছা স্যার, এই যে চামড়া বা মাংস সৃষ্টির যে প্রসেসটা বললেন, এটি থেকে একটু জানতে চাইবো যে পাইলস হলেও আমরা জানি যে একটা মাংসপিণ্ডের মতো ঝুলতে থাকে বা কিছু হয়। অ্যানাল ফিশার, পাইলস, ফিস্টুলা বা রাস্তায় আমরা সবসময় দেখি অশ্বগেজ, ফিস্টুলা, এই তিনটির মাঝে একটু যদি সংক্ষেপে আমাদেরকে বুঝিয়ে বলতেন কোনটি কি? ওকে, অ্যানাল ফিশার হচ্ছে যেটা বললাম যে ব্যথা থাকবে, সাথে অল্প স্ক্যান্টি অ্যামাউন্ট অফ ব্লিডিং থাকবে, অল্প রক্তক্ষরণ হবে। ফিশার মানে কেটে যাওয়া, সোজা ভাষায়। হ্যাঁ, এবং ক্রনিক ডিজিজ হলে অনেক দিন ধরে হলে তখন একটা চামড়ার মতো তৈরি হয়, আমরা সেটাকে সেন্টিনেল পাইল বা স্কিন ট্যাগ বলি, চামড়ার মতো, সেটা নট পাইলস। আর পাইলস হচ্ছে মাংস ভিতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে, এক্সটার্নালিও থাকবে ইন্টারনালিও থাকবে, সেটা বের হয়ে থাকবে আঙ্গুরের থোকার মতো গোল গোল। হ্যাঁ, এটা সাধারণত একটু ভলিউমিনাস, চামড়ার মতো নরম না, বা এটা একটু শক্ত হইতে পারে। এটা নতুন করে সৃষ্টি হওয়া কিছু না, এটা ভেতর থেকে বাইরে আসছে আর কি। আর ফিস্টুলা হচ্ছে আলাদা জিনিস, সেটা হচ্ছে পায়ুপথে প্রথমে ফোড়া হবে, পায়ুপথের চারপাশে যে কোনো জায়গায় ফোড়া হবে, সেই ফোড়াটা বোধ পায়ুপথের ভিতরে আসবে এবং বাইরে ফেটে বের হয়ে যাবে, তখন আলাদা একটা চ্যানেল সৃষ্টি হবে, সেই চ্যানেলটা দিয়ে পুঁজ এবং ময়লা পানি আসতে পারে, সেটাকে আমরা বলি ফিস্টুলা। স্যার, ট্রিটমেন্ট না নিলে অ্যানাল ফিশার থাকতে থাকতে ক্যান্সার ডেভেলপ করার কোনো পসিবিলিটি কি থাকে? খুবই রেয়ার, না থাকার সম্ভাবনা নাই বললেই চলে। এটাই বলি যে অ্যানাল ফিশার থেকে ক্যান্সার হওয়ার কোনো ঝুঁকি নাই, কিন্তু ফিস্টুলা হওয়া বা ফোড়া হওয়ার ঝুঁকি আছে। ফিশার থেকে ফিস্টুলা। স্যার, এই পর্যায়ে একটু চিকিৎসা পদ্ধতি ব্যাপারে জানতে চাইবো, যে চিকিৎসা পদ্ধতিটা কিরকম আছে এবং আধুনিক কি চিকিৎসা পদ্ধতি অ্যাভেলেবল আছে? ওকে, অ্যানাল ফিশার যেহেতু খুব কমন একটা রোগ, এটা নিয়ে অনেক ব্যাপ্ত চিকিৎসা পদ্ধতি আছে। এক হচ্ছে কনজারভেটিভ চিকিৎসা। অ্যাকুট অ্যানাল ফিশার সাধারণত আমরা কনজারভেটিভ চিকিৎসা দিয়ে থাকি, এক্সেপ্ট পেশেন্টের খুব পেইন, সেই পেইনটা সে কোনোভাবেই বোধার করতে পারছে না, সেক্ষেত্রে আমরা অপারেটিভ প্রসিডিউরে যাই। সাধারণত কনজারভেটিভ চিকিৎসা কি, প্রচুর পরিমাণে পানি, একটু মলম লাগাইতে বলি আমরা, ওখানটায় এক ধরনের মলম আছে, গরম পানির মধ্যে হিপ বাথ বলি বা সিরস বাথ বলি, গরম পানিতে ভায়োডিন বা লবণ দিয়ে বসতে বলি আমরা দিনে 2-3 বার, এবং পায়খানা করার পরে আঁশ জাতীয় খাবার খেতে বলি, সাথে অনেক সময় অ্যান্টিবায়োটিক লাগে যদি ইনফেকশন চিন্তা করি আমরা দেখে। এটা আর কি, এই 3টা হচ্ছে কনজারভেটিভ চিকিৎসা। আর ক্রনিক ডিজিজ যাদের হয়, পায়ুপথ সরু হয়ে গেছে, চামড়া হয়ে গেছে, বারবার হচ্ছে, তার দৈনন্দিন কাজে হ্যাম্পার করছে, সে এই ব্যথার কারণে তার কাজে মনোনিবেশ করতে পারছে না, এগুলো হচ্ছে মেইন কজ বা আমরা প্রাদুর্ভাব, যেটাকে আমরা অপারেশন প্রসিডিউরে যেতে পারি। তো অপারেশনের আগে আমরা ইনজেকশন দিতাম, আগে বোটুলিনাম টক্সিন বলে, বোটক্স। সেই বোটক্সটা আসলে এখনও স্টাডি পর্যায়ে আছে, চলছে, ভালো কাজ থাকে। 6 মাস পর পর অনেক সময় রুগীরা আবার এটা ফেরত আসতে পারে। এর আবার কিছু সাইড এফেক্ট আসে, রুগী বলে যে আমি বাথরুম ধরে রাখতে পারছি না, বা বাতাস বের হয়ে যাচ্ছে, ইনকন্টিনিউস হয় বলে আর কি, বাতাস বের হয়ে যাচ্ছে, অনেক সময় বলে লিকুইড স্টুল থাকলে সেটা বের হয়ে যাচ্ছে। চিকিৎসা পদ্ধতির পরবর্তী মেইনটেনেন্সটা কিরকম হবে? চিকিৎসা পদ্ধতির পরবর্তী মেইনটেনেন্স তেমন কিছু না, অ্যানাল ফিশার দ্বিতীয়বার হবে না, একবার অপারেশন করে রিকারেন্স হবে না। যদি ঠিক মতো আমরা অপারেশন করে দিই, অ্যাপ্রোপ্রিয়েট অপারেশন হয়, তাহলে অ্যানাল ফিশার কোনো সময় তার হবে না, বরঞ্চ তার অ্যানাল হেমোরয়েড বা পাইলস হওয়ার ঝুঁকিটাও কমে যায়, কারণ রুগী অতিরিক্ত কোদ দিয়ে বাথরুম করতে হচ্ছে না, ন্যারো জায়গাটা আমার ওয়াইড হয়ে গেল, সে ইজিভাবে বাথরুমটা বের করতে পারছে। ধন্যবাদ স্যার, আপনার এত মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য এবং এত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। স্যার, সর্বশেষে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন, যে তাদের খাদ্যাভ্যাসে কী ধরনের পরিবর্তন আনলে অ্যানাল ফিশার কিংবা গেজ থেকে বেঁচে থাকা সম্ভব? মূলত আপনাদেরকে বলবো, আপনারা প্রচুর পরিমাণে পানি, আঁশযুক্ত খাবার এবং খাদ্যাভ্যাস পরিবর্তন, যে আমরা অতিরিক্ত ভাজা পোড়া খাচ্ছি, চা কফি বেশি খাচ্ছি, তৈলাক্ত খাবার বেশি গ্রহণ করছি, এগুলোকে অ্যাভয়েড করব। বেশি না খাবো, কিন্তু অল্প পরিমাণে, সাথে প্রচুর পানি, আঁশযুক্ত খাবার খাবো, এবং বাউল হ্যাবিটটাকে অবশ্যই পরিবর্তন করব, যে অনেকক্ষণ বসে থেকে অতিরিক্ত কোদ দিব না।
এই মূলত এই জিনিসগুলো পরিবর্তন আনলে আমাদের অ্যানাল ফিশার হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। এবং গর্ভাবস্থায় খুবই খাবার দাবার যেন নিয়ন্ত্রিত থাকে। আমরা মাংসটাকে একটু অ্যাভয়েড করব, তেল চর্বি যেটা অ্যাভয়েড করব, আঁশ জাতীয় খাবারটাকে বেশি খাবো। এটা হলে আশা করি আমরা অ্যানাল ফিশারকে প্রতিরোধ করতে পারবো। ধন্যবাদ স্যারকে। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমাদের এই আলোচনায় আমরা চেষ্টা করেছি অ্যানাল ফিশার বা গেজ সম্পর্কিত সাধারণ কিছু প্রশ্নের উত্তর দিতে এবং আপনাদেরকে নানা ধরনের পরামর্শ দিতে। আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।